হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটি শর্ট স্টোরি দা বেট নিয়ে আলোচনা করব। এই দা বেট গল্পটি নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আজকের এই সেশনে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 আলোচনা করার আগে তোমাদের পার্ট 1 এ কি কি হয়েছিল সেগুলো একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। পার্ট 1 এ আমরা পড়েছিলাম যে একটি বাজি, যেখানে একজন ব্যাংক কর্মী একটি বাজি রেখেছিলেন একজন আইনজীবীর কাছে। সে ব্যাংক কর্মী 5 বছরের জন্য আইনজীবীকে একটি কারাগারে বন্দি অবস্থায় থাকতে বলেছিল, কিন্তু আইনজীবী 5 বছর থাকতে রাজি হয়নি, সে 15 বছর থাকতে রাজি হয়েছিল শুধুমাত্র কিছু টাকার লোভে। ওকে, তো আমরা দেখবো যে যখন সেই আইনজীবী প্রথম বছর কারাবাস যাপন করলো, তার সাথে কেমন ঘটনা ঘটেছিল, তার ফিলিংস কি হয়েছিল, সেকেন্ড ইয়ারে কি হলো, এবং তাদের সাথে কি কি নেগোসিয়েশন অর্থাৎ দর কষাকষি হয়েছিল, সেগুলো কিন্তু আমরা পার্ট 1 এ আলোচনা করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকের চলো আমরা শুরু করছি পার্ট 2। এই ভিডিওটি অ্যাটলিস্ট 25 to 30 মিনিটস এর মধ্যে হবে, একটু লেংদি হবে, অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে। সবাই ভালো করে দেখবে, আমরা লাইন বাই লাইন বাংলা মানে জানবো, এবং এখান থেকে কি কি আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো কিন্তু আলোচনা করব। ভালো করে দেখবে, এখানে অনেক রেফারেন্স রয়েছে এবং এখানে অনেক প্রোনাউন রয়েছে, সেই প্রোনাউন গুলো কাকে বোঝাচ্ছে, অনেক কোটেশনস রয়েছে, কোটেশন গুলোর স্পিকার কে বা কারা সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলো শুরু করছি। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, অর্থাৎ ষষ্ঠ বছরের দ্বিতীয় হাফে, দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলসফি অ্যান্ড হিস্ট্রি। অর্থাৎ আসামি, এখানে প্রিজনার বলতে আমরা কিন্তু লয়ারকে ধরে নিব। ওকে, প্রিজনার বলতে লয়ারকে বোঝাচ্ছি। তাহলে আমরা 6th ইয়ারের সেকেন্ড হাফে আমরা দেখবো যে প্রিজনার কি কি পড়তে শুরু করে, ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি আর হচ্ছে হিস্ট্রি। মনে রাখবে, হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, সে নিজেকে আগ্রহ সহকারে এইসব পড়াশোনার দিকে ছুঁড়ে দিয়েছিল। ওকে, সো মাচ, এত বেশি, সো দ্যাট, যাতে, দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, যাতে ব্যাংকারকে অনেক করতে হতো, টু গেট হিম দ্য বুকস, বইগুলো পাইয়ে দিতে, হি অর্ডার, যেগুলো সে আদেশ করতো। ওকে, তার মানে এখানে লয়ার বোঝাতে চেয়েছে যে লয়ার যে বইগুলো ব্যাংকারকে অর্ডার করতো, সেই বইগুলো জোগাড় করতে যাতে ব্যাংকারের অনেক বেশি সমস্যার মুখে পড়তে হতো। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছরের সময়সীমাতে, সাম 600 ভলিউমস, বলেছে প্রায় 600 ভলিউমস ওয়ার প্রকিওর্ড, অ্যারেঞ্জ, এখানে প্রকিওর মানে অ্যারেঞ্জ, অর্থাৎ প্রকিওর করা হয়েছিল, জোগাড় করা হয়েছিল, অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধে। এখানে হিজ বলতে তার, তার বলতে আমরা কাকে বুঝবো, এই যে প্রিজনার অর্থাৎ লয়ার। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এটা এই সময়ে ছিল, দ্যাট দ্য ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজনার, যে ব্যাংকার তার প্রিজনার অর্থাৎ আসামির কাছ থেকে নিচের চিঠিটি গ্রহণ করিয়েছিলেন। ওকে, তাহলে এটা একটা চিঠি, এই চিঠিটা পড়বো, আমরা দেখবো যে ব্যাংকার তার আসামির কাছ থেকে কি চিঠি পেয়েছিল, এখানে দেওয়া রয়েছে, ভালো করে বুঝবো চিঠিতে কি লেখা রয়েছে। মাই ডিয়ার জেইলার, আমার প্রিয় জেইলার, জেল রক্ষী, আই রাইট ইউ দিস লাইন্স, আমি লিখছি তোমাকে এই লাইনগুলো, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টি ভাষাতে, শো দেম টু পিপল, সেই লোকেদের দেখাও, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা এই ভাষাগুলো জানে। তাহলে প্রিজনার কটি ভাষায় সেই লাইনগুলো লিখেছিল, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে 6 ল্যাঙ্গুয়েজেস, এটা খেয়াল রাখবে। লেট দেম রিড দেম, তাদেরকে এগুলো পড়তে দাও, অর্থাৎ সেই লাইনগুলো বা লেখাগুলো সেই লোকেদের পড়তে দাও যারা সেই লেখাগুলো ভালো করে বোঝে। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটি ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ইমপ্লোর মানে প্রার্থনা করা, টু ফায়ার এ শট, একটি গুলি ছোড়া, ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানে। মানে আমার লেখার মধ্যে যদি কোনো ভুল না খুঁজে পায়, তাহলে আমি তোমার কাছে প্রার্থনা করছি, অর্থাৎ লয়ার ব্যাংকারের কাছে প্রার্থনা করছে যাতে ব্যাংকার বাগানে একটি গুলি ছোড়ে। দ্যাট শট উইল শো মি, সেই গুলিটি আমাকে দেখাবে, দ্যাট, যে, মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, আমার চেষ্টাগুলো বিফলে যায়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অফ অল ল্যান্ডস, বলেছে বিভিন্ন সময়ের এবং বিভিন্ন জায়গার জিনিয়াস অর্থাৎ প্রতিভাশালী ব্যক্তিরা, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় কথা বলে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু একই রকমের অগ্নিশিখা তাদের সবাইকে পুড়িয়ে দেয়। ওকে, তাহলে এই সেন্টেন্সটা মানে কি, দেখো এই সেন্টেন্সটার একটি ইনার মিনিং রয়েছে। তাহলে এখানে বলেছে একই রকম অগ্নিশিখা তাদের সবাইকে পুড়িয়ে দেয়, মানে কি, মানে এখানে বলেছে যারা যত জিনিয়াস ব্যক্তি রয়েছে তারা বিভিন্ন ভাষায় কথা বলে,
বিভিন্ন ভাষায় কথা বলে কেন? কারণ তাদের তাদের একটাই ইচ্ছে যে তারা সেই ভাষাটিকে শিখবে। তাহলে এখানে একই ফ্লেম বলতে এখানে শেখার কথা বলা হয়েছে। ওকে, তাহলে এখানে শেখার কথা বলা হয়েছে। সেই শেখাটা যখন পরিপূর্ণতা লাভ করবে, সেই পরিপূর্ণতা লাভকে এখানে বার্ন বলা হয়েছে। ওকে, ভালো করে বুঝবে ইনার মিনিংটা কি বলেছে। বলছে, ও ইফ ইউ অনলি নিউ হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম। ও যদি তুমি জানতে যে কি একটি অপার্থিব অর্থাৎ স্বর্গীয় সুখ আমার হৃদয় এখন অনুভব করে, ফ্রম বিং এবল অর্থাৎ সক্ষম হওয়া থেকে, টু আন্ডারস্ট্যান্ড দেম তাদেরকে বোঝার। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড অর্থাৎ আসামির ইচ্ছা পরিপূর্ণ হয়েছিল। দ্য ব্যাংকার অর্ডার টু শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। ব্যাংকার অর্ডার করেছিল দুটি গুলি বাগানে ছুটতে। ওকে, চিঠিতে কিন্তু এখান থেকে দেখো এখানে কোটেশন রয়েছে, এখান থেকে এতটুকু অবধি চিঠিতে লেখা ছিল। তারপর চিঠিটা যখন ব্যাংকার পড়লো, পড়ার পরে সে কি করেছিল, তার ইচ্ছাটা পূরণ হয়েছিল। তারপরে ব্যাংক কর্মী অর্থাৎ ব্যাংকার দুটো শট কিন্তু বাগানের মধ্যে ফায়ার করেছিল। ওকে, এটা খেয়াল রাখবে। দেন আফটার দ্য 10th ইয়ার, তারপরে 10ম বছরে অর্থাৎ 10 নম্বর বছরে কি হয়েছিল, দ্য প্রিজনার স্যাট ইমমুভেবলি অ্যাট দ্য টেবিল অর্থাৎ প্রিজনার অনর হয়ে অর্থাৎ স্থির হয়ে টেবিলের সামনে বসেছিল। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেলস এবং গসপেল ছাড়া কিছুই পড়েনি অর্থাৎ শুধুমাত্র গসপেল পড়েছিল। গসপেল মানে দেওয়া আছে যারা কি, গসপেল হচ্ছে যীশুখ্রিস্টের সম্পর্কে, যীশুখ্রিস্টের টিচিংস, জীবন, শিক্ষা দীক্ষা, মৃত্যু এবং রেজারেকশন। রেজারেকশন মানে কি, পুনর্জন্ম নিয়ে যে বইতে লেখা থাকে সেই বইটাকে বলবো আমরা গসপেল। ওকে, ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ব্যাংকারের কাছে এটা অদ্ভুত মনে হয়েছিল, দ্যাট যে এ ম্যান হু ইন 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin books easy of comprehension। খুব সুন্দর কথা দেখো, যে একজন লোক যে তার 4 বছরে সে 600 ভাষার ভলিউম মাস্টার করেছে অর্থাৎ দক্ষতা অর্জন লাভ করেছে, সে শুধুমাত্র একটির ওপর আরেকটি বই পড়ে সময় নষ্ট করে, যেটা খুবই কম্প্রিহেনশনের উপর ছিল অর্থাৎ বোধ পরীক্ষণের উপর ছিল। বিভিন্ন রকমের কম্প্রিহেনশন, যেমন তোমাদের ইংলিশে থাকে বিভিন্ন রকমের কম্প্রিহেনশন, কোনো প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, সেরকম কিন্তু প্যাসেজ পড়ে সেই লয়ার সময় নষ্ট করেছিল। কার মতে এটা? ব্যাংকারের মতে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস। বলেছে থিওলজি মানে দেওয়া আছে দেখবে, দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফস, ভগবানকে নিয়ে যে গবেষণা এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসকে নিয়ে যে গবেষণা, সেটাকে আমরা কিন্তু থিওলজি বলে থাকবো। ভগবানের ওপর বিভিন্ন গবেষণা এবং ধর্মের ওপর যে ইতিহাস, সেগুলো কিন্তু গসপেলকে ফলো করে থাকে। অর্থাৎ গসপেলের মধ্যে আমরা ভগবানের উপর গবেষণা রয়েছে, তারপরে ধর্মের উপর বিভিন্ন ইতিহাস, সেগুলো কিন্তু গসপেলের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, যেই গসপেল কে পড়েছিলেন? লয়ার সেখানে বসে বসে পড়েছিলেন। তারপরে দেখবে, ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট অর্থাৎ তার কনফাইনমেন্ট মানে কি, কারারুদ্ধ, লয়ারের কারারুদ্ধের শেষ 2 বছরে। ওকে, শেষ 2 বছর মানে 14 বছর আর 15 বছর সময়টাতে, দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস। প্রিজনার ইমেন্স মানে চরম পরিমাণে বই পড়েছিল, কোয়ান্টিটি মানে পরিমাণ। ওকে, তাহলে চরম পরিমাণে বই পড়েছিল। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, পুরোপুরি ভেদাভেদ না করেই একই রকম ভাবে বই পড়েছিল। অ্যাট ওয়ান টাইম অর্থাৎ একবারে কি হয়েছিল, হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্সেস, সে ব্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে অর্থাৎ প্রকৃতির পড়াশোনা নিয়ে, প্রকৃতির বিজ্ঞান নিয়ে সে পড়তে ব্যস্ত হয়ে গিয়েছিল। দেন হি উড আস্ক ফর বাইরন অর শেক্সপিয়ার, তারপরে সে আবার চাইতো যে সে লিটারেচারের উপর পড়বে অর্থাৎ সাহিত্যের উপর বিভিন্ন রকমের বই পড়বে। কার কার? বাইরন আর শেক্সপিয়ারের উপর যেসব লেখা রয়েছে, বিভিন্ন রকমের ড্রামা, বিভিন্ন রকমের পোয়েম, বিভিন্ন রকমের শর্ট স্টোরি, সেগুলো কিন্তু তিনি ওই সেখানে বসে বসে পড়েছিলেন। কে পড়েছিলেন? লয়ার পড়েছিলেন, মনে রাখবে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে তিনি কিসের উপর পড়েছিলেন? বাইরন আর শেক্সপিয়ারের উপর তিনি পড়েছিলেন। প্রথমত ন্যাচারাল সায়েন্সের উপর পড়েছিলেন, তারপরে তিনি বাইরন আর শেক্সপিয়ারের উপর বিভিন্ন রকমের লেখা পড়তে বা পড়াশোনা করতে শুরু করলেন। There were notes in which he demanded at the same time, একই সময়ে বিভিন্ন রকমের নোট, বিভিন্ন রকমের চিরকুট তিনি ডিমান্ড করেছিলেন অর্থাৎ দাবি করেছিলেন। বুকস অন কেমিস্ট্রি, বিভিন্ন রকমের বই যেগুলো রসায়নের উপর লেখা বই। অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, অর্থাৎ ম্যানুয়াল মানে কি, যেটা হাতে লেখা হয় সেটাকে বলো ম্যানুয়াল, যেটা হস্তচালিত বা হস্তলিখিত। ওকে,
তাহলে মেডিসিন অর্থাৎ ওষুধের ওপর ম্যানুয়াল যেগুলো হয় সেগুলোর উপর তিনি বই চেয়েছিলেন, অ্যান্ড এ নভেল এবং একটি উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটাইস অন ফিলোসফি অর থিওলজি। তারপর তিনি কিছু লেখা লিখেছিলেন দর্শনের উপর এবং বিভিন্ন রকমের বিষয়বস্তুর উপর। হিজ রিডিং সাজেস্টেড এ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ। তার লেখা নির্দেশ করেছিল বা প্রস্তাব দিয়েছিল একজন লোককে সাঁতার কাটতে সমুদ্রে। কখন? অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ, অর্থাৎ জাহাজ যখন ধ্বংস হয়ে গিয়েছে সেই সমুদ্রে সাঁতার কাটতে তিনি একজনকে সাজেস্ট করেছিলেন। সেইটা কিন্তু আমরা তার লেখার মাধ্যমে বা তার পড়ার মাধ্যমে পেয়ে যাব। অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। তারপরে সে নিজের জীবন রক্ষা করার চেষ্টা করত কিভাবে? লোভনীয় ভাবে চেপে ধরে। কি চেপে ধরে? একটি স্পার, প্রথমে একটি স্পার। স্পার মানে কি? জাহাজের যে মাস্তুল থাকে অর্থাৎ বড় বড় যে খুঁটি বা দণ্ড থাকে সেগুলোকে স্পার বলা হয়। তাহলে একটি স্পার থেকে আরেকটি স্পার যখন সে লোভনীয় ভাবে চেপে ধরে সে নিজের জীবন রক্ষা করার চেষ্টা করত। এগুলো কিন্তু সে তার সেই লেখনীর মাধ্যমে জানিয়েছে। অর্থাৎ ট্রিটাইস, ট্রিটাইস মানে বিভিন্ন রকমের যে গ্রন্থ বা আম, বা লেখা থাকে, প্রবন্ধ থাকে, সেগুলোকে আমরা ট্রিটাইস বলে থাকি। সেই ট্রিটাইসের মাধ্যমে বা ট্রিটাইসের মধ্যে তিনি এগুলো দেখিয়েছেন। ওকে, এবার দেখবে পরে কি হয়েছে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। বৃদ্ধ ব্যাংক কর্মী এই সব স্মরণ করলো এবং ভাবলো। এবার বৃদ্ধ ব্যাংক কর্মী কি ভাবলো এখানে বলা রয়েছে। টুমোরো অ্যাট 12 o'clock হি উইল রিগেইন হিজ ফ্রিডম। আগামীকাল দুপুর 12টায় সে তার স্বাধীনতা ফিরে পাবে। তাহলে এখান থেকে মনে রাখবে যে লয়ারকে কখন জেল থেকে রিলিজ করা হবে, এখান থেকে কিন্তু মনে রাখবে যে 12 o'clock। টাইমটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এখানে 12 o'clock। প্রশ্ন হতে পারে, যেগুলো বলছি অবশ্যই সবাই ভালো করে নজর রাখবে, ভালো করে বুঝবে কি বলছি। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী, আই অট টু পে হিম 2 মিলিয়ন, আমি তাকে দেব 2 মিলিয়ন। 2 মিলিয়ন কি? রুবেলস, রাশিয়ার কারেন্সি রুবেলস, সেজন্য 2 মিলিয়ন রুবেল দেবে। চুক্তিতে তেমনটাই বলা ছিল। ওকে, ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে টাকা দিয়ে দিই তাহলে কি হবে? ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে পুরোটা শেষ হয়ে যাবে আমার সাথে, অর্থাৎ আমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাব। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি পুরোপুরি ভাবে দেউলিয়া হয়ে যাব, ধ্বংস হয়ে, রুইন্ড মানে ধ্বংস হয়ে যাব। ওকে, এটা কে বললো? এটা কিন্তু এই যে পুরনো বা বৃদ্ধ ব্যাংক কর্মী বললো যে আমি যদি ওনাকে 2 মিলিয়ন রুবেলস দিয়ে দিই তাহলে আমার কাছে কিছুই থাকবে না, আমি শেষ হয়ে যাব। ওকে, এরপর দেখবে 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তার মিলিয়ন মিলিয়ন টাকা তার গণনার বাইরে ছিল, অর্থাৎ গণনার অনেক পেরিয়ে গিয়েছিল। মানে 15 বছর আগে ব্যাংকারের কাছে প্রচুর টাকা ছিল যেগুলো সে গোনার মধ্যে রাখতো না, গুনতো না। ওকে, প্রচুর টাকা। নাও এখন, হি ওয়াজ অ্যাফ্রেইড, এখন সে ভয়ে ছিল, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করতে, হুইচ ওয়ার গ্রেটার, কোনটি ছিল বড়, হিজ ডেবটস অর হিজ অ্যাসেটস, তার ঋণ নাকি তার সম্পদ। ওকে, অ্যাসেটস মানে কি? সম্পদ। তাহলে সে এবার এই বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে যে কোনটি তার কাছে বড়, তার ঋণ নাকি তার সম্পত্তি, কোনটি বড়। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, ওয়াইল্ড স্পেকুলেশন অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স। এবার বলিস দেখো, ডেসপারেট অর্থাৎ বেপরোয়া জুয়া খেলা স্টক এক্সচেঞ্জে। ওকে, স্টক এক্সচেঞ্জ তো সবাই জানো যে বিভিন্ন রকমের যখন স্টক এক্সচেঞ্জ বিভিন্ন রকমের স্টক কেনা হয়, শেয়ার মার্কেটে বিভিন্ন রকমের স্টক কেনা হয়, সেটাকে আমরা স্টক এক্সচেঞ্জ বলে থাকি। তাহলে স্টক এক্সচেঞ্জে বেপরোয়া জুয়া খেলা, তারপরে বন্য স্পেকুলেশন অর্থাৎ অনুমান। ওকে, তারপরে এক্সাইটেবিলিটি এবং বিভিন্ন রকমের উত্তেজনা, যেটা সে কি করতে পারেনি, জয় করতে পারেনি। যখন তার বয়স পেরিয়ে যাচ্ছিল, অর্থাৎ বয়স যখন বেড়ে যাচ্ছিল, বয়স বেড়ে যাওয়ার পরেও তার মধ্যে থেকে কিন্তু এই নেশা বা অ্যাডিকশন অ্যাডিকশন কিন্তু ওভারকাম সে করতে পারেনি। ওকে, হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দা ডিক্লাইন অফ হিজ ফরচুন, এবং সে ডিগ্রি অনুযায়ী সেটা কিন্তু তার ভাগ্যের ধ্বংস করেছিল। ডিক্লাইন মানে কি? অবনতি, তার ভাগ্যের অবনতি ঘটিয়েছিল। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার, এবার দেখো সেই 15 বছর আগে সে মিলিয়নিয়ার কেমন ছিল। এখানে মিলিয়নিয়ার বলতে ব্যাংক কর্মীকে বোঝাচ্ছে। 15 বছর আগে সে গর্বিত, নির্ভীক, আত্মবিশ্বাসী মিলিয়নিয়ার হ্যাড বিকাম এ ব্যাংকার, সে একটা ব্যাংকার হয়েছিল, অফ মিডলিং র্যাঙ্ক অর্থাৎ মধ্যম র্যাঙ্কে
সে একটা ব্যাংকার হয়েছিল। ট্রেমলিং অ্যাট এভরি রাইস অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস, বলেছে সে কাঁপতো, ট্রেমলিং মানে কাঁপাকাঁপি করতো প্রত্যেকটা উত্থান পতনে তার ইনভেস্টমেন্টে। সে যখন ইনভেস্টমেন্ট করেছিল সেই ইনভেস্টমেন্টে যখনই প্রত্যেকটা রাইস আর ফল হতো, মানে বিভিন্ন রকমের স্টক এক্সচেঞ্জের রাইস আর ফল হতো, সেগুলোতে সে প্রচন্ড ট্রেমলিং করতো। সে যখন বয়স্ক হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায় সেই সময়ে তার কাছে বাজিটাকে মনে হয়েছে কার্সড, অভিশপ্ত। মাটার্ড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বিড়বিড় করে বলল যে অভিশপ্ত বেড। ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, হতাশায় তার মাথা চেপে ধরে বলল হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, বলছে কেন লোকটি মারা যায়নি। হি ইজ অনলি 40 নাও, তার বয়স এখন 40 বছর। তাহলে হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, বলছে সে আমার কাছ থেকে আমার শেষ সম্বলটুকু, শেষ টাকা বা শেষ অর্থটুকু নিয়ে যাবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, জীবনকে উপভোগ করবে। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, অর্থাৎ স্টক এক্সচেঞ্জে জুয়া খেলবে। ওয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, যখন আমি তাকিয়ে থাকবো। উইথ এনভি, হিংসা সহকারে, হিংসা নিয়ে। লাইক এ বেগার, একটি ভিক্ষুকের মতো। ওকে, তাহলে ব্যাংকার বলেছে আমি যদি সেই লয়ারকে 2 মিলিয়ন রুবেল দিয়ে দিই তাহলে আমার কাছে কিচ্ছু পড়ে থাকবে না, আমি দেউলিয়া হয়ে যাব। অ্যান্ড হিয়ার ফ্রম হিম, এবং তার কাছ থেকে শুনবে এভরিডে, প্রত্যেক দিন, দ্য সেম সেন্টেন্স, একই রকমের বাক্য। কি বাক্য? আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ, আমি তোমার কাছে ঋণী। ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্য। ওকে, তাহলে এখানে মনে রাখবে এই কথাটা কে বলবে, এই কথাটা লয়ার ব্যাংকারকে বলবে। যখন ব্যাংকার লয়ারকে 2 মিলিয়ন রুবেলস দিয়ে দেবে সেই সময়ে ব্যাংকারের মতে লয়ার এই কথাগুলো বলবে। কথাগুলো ভালো করে খেয়াল রাখবে, কি বলছি কথাগুলো অবশ্যই মনে রাখবে। এই সেন্টেন্সটা আসতে পারে, এই সেন্টেন্সটি মনে রাখবে। এই যে সেন্টেন্সটি, আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ। ওকে, এগুলো সেন্টেন্স মনে রাখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, লাইন তুলে প্রশ্ন দিতে পারে। লেট মি হেল্প ইউ, বলছে আমাকে তোমাকে সাহায্য করতে দাও। নো, না। ইট ইজ নট মাচ, বলছে এটা এখনো বেশি হয়নি। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, বলেছে একমাত্র উপায় সেই দেউলিয়ার থেকে রক্ষা পাওয়া এবং সেই কলঙ্ক থেকে রক্ষা পাওয়া, সেটা কি? সেই লোকের মৃত্যু। তার মানে এখানে ব্যাংক কর্মীর মনে এবার একটা অসৎ চিন্তা চলে এলো যে আমি যদি এই দেউলিয়ার ভাব থেকে বা দেউলিয়া হওয়ার থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সেই লোকটিকে মেরে ফেলতে হবে। এরপর দেখবে কি রয়েছে, ইট স্ট্রাক 3 o'clock, ঘড়িতে 3টা বাজলো। ওকে, তাহলে ঘড়িতে কটা বাজলো মনে রাখবে? 3টে। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনলো। এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ, প্রত্যেকে ঘুমিয়েছিল। ইন দ্য হাউস, বাড়িতে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, এবং কোনো কিছুই শোনা যায়নি বাইরে কি ছাড়া? শুধুমাত্র সে শান্ত গাছের আওয়াজ ছাড়া। রাসলিং অর্থাৎ গাছের যে আওয়াজ, বাতাসের শব্দ, সেগুলো শুনতে পেয়েছিল। ট্রাইং টু মেক নো নয়েজ, কোন রকমের আওয়াজ না করার চেষ্টা করে। হি টুক ফ্রম এ ফায়ারপ্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর, সে একটি আগুন নিরোধক সিন্দুক থেকে দরজার চাবি নিল। হুইচ হ্যাড নট বিন ওপেন্ড ফর 15 ইয়ার্স, যেটিকে খোলা হয়নি 15 বছর ধরে। অর্থাৎ সেই দরজাটাকে 15 বছর ধরে খোলা হয়নি, সেই দরজার চাবি সেই ব্যাংকার নিল। পুট অন হিজ ওভারকোট, নেওয়ার পরে সে তার ওভারকোট পরলো, পুট অন মানে পরিধান করা। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ওকে, তাহলে চাবি নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো, ওভারকোট পরলো। তারপরে ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, এবার দেখবে বাগানের অ্যাটমসফিয়ার কেমন ছিল। বাগানটা ছিল অন্ধকার এবং ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, বলেছে একটি স্যাঁতসেঁতে বাতাস কাটা রেসিং করছিল, অর্থাৎ বাতাসটা বইছিল কোথায়? বাগানে। হাউলিং, গর্জন করছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছিল না, অর্থাৎ প্রচন্ড বাতাসে গাছগুলো দুলছিল। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস নর দ্য লস নর দ্য ট্রিজ। দেখো ব্যাংকার কি করেছিল, তার চোখ ফেললো কিন্তু কোনো কিছুই দেখলো না। কি কি দেখলো না? পৃথিবী, মাটি দেখতে পেলো না, সাদা মূর্তি দেখতে পেলো না, লস দেখতে পেলো না, গাছ দেখতে পেলো না। কে দেখতে পেলো না? ব্যাংকার। গোয়িং টু দ্য স্পট, ঘটনাস্থলে গিয়ে। হোয়ার দ্য লস স্টুড, যেখানে লসটি ছিল, অর্থাৎ লসটি যেখানে দাঁড়িয়েছিল। হি
টোয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে দুবার, টোয়াইস মানে দুবার ডাকলো ওয়াচম্যানকে। নো আনসার ফলোড, কোনো উত্তর পাওয়া গেল না, অর্থাৎ ওয়াচম্যান কোনো উত্তর দিল না। এভিডেন্টলি, পরিষ্কারভাবে, দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, পরিষ্কারভাবে কি বোঝা গেল, যে ওয়াচম্যান সেই ওয়েদার থেকে সে আশ্রয় চেয়েছিল, অর্থাৎ আশ্রয় নিয়েছিল। ওকে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার, কোথাও সে ঘুমিয়ে পড়েছিল, আইদার ইন দ্য কিচেন, হয় রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস, এখানে গ্রিন হাউস বলতে গাছের ঘর বোঝানো হয়েছে। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, থট দ্য ওল্ড ম্যান, সাসপিশিয়ন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। এবার বৃদ্ধ লোকটি অর্থাৎ সেই ব্যাংকার ভাবলো যে যদি আমাকে আমার মতলবগুলো কাজে লাগাতে হয় তাহলে কি করতে হবে, তাহলে সন্দেহ কার উপর পড়বে, প্রথমত পড়বে সেই ওয়াচম্যানের উপরে। তাহলে এখানে কোন সন্দেহের কথা বলা হয়েছে, এখানে সন্দেহ বলতে সেই লয়ারকে মারার কথা বলা হয়েছে, লয়ারকে হত্যা করার কথা বলা হয়েছে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোরস অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লস, সে অনুভব করলো অন্ধকারের মধ্যে, কিসের অনুভব করলো, ফর দ্য স্টেপস অর্থাৎ পায়ের আওয়াজ, অ্যান্ড দ্য ডোর এবং সেই দরজাটি, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, তারপরে কোথায় চলে গেল, সেই লজের প্রবেশ পথের দিকে চলে গেল। দেন হি গ্রোভড হিজ ওয়ে ইনটু এ লিটিল প্যাসেজ, তারপরে সে কিছুটা জায়গা জুড়ে তার পথকে হাতড়ালো, অর্থাৎ অন্ধকারের মধ্যে হাতড়ে দেখলো। অ্যান্ড লাইটেড এ ম্যাচ, তারপরে একটি দেশলাই জ্বালালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো আত্মা ছিল না, অর্থাৎ সেখানে কোনো মানুষ ছিল না। দেয়ার ওয়াজ এ বেডশিট উইথ নো বেডিং অন ইট, সেখানে শুধুমাত্র একটি বিছানার দণ্ড ছিল, আর কোনো বেডিং ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং কোনায়, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, সেখানে ছিল একটা কালো বা অন্ধকার কাস্ট আয়রনের স্টোভ ছিল। দ্য সিলস অন দ্য ডোর, অর্থাৎ ডোরের ওপর যে সিল ছিল, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যেটা প্রিজনারের রুমের দিকে চলে গিয়েছিল, ওয়ার ইনট্যাক্ট, কেমন ছিল, ইনট্যাক্ট ছিল মানে সক্রিয় ছিল। এরপর দেখবি কি বলেছে, ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওল্ড ম্যান, যখন আলোটি অর্থাৎ দেশলাইটি গেল ওল্ড ম্যানের কাছে, ট্রেমলিং উইথ এমোশন মানে আবেগে কাঁপছিল, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, পিপ মানে কি, উকি মেরেছিল, কোথা দিয়ে, সে ছোট্ট জালনা দিয়ে। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, অর্থাৎ সেই আসামির রুমে একটি মোমবাতি জ্বলছিল, ডিমলি মানে অস্পষ্ট ভাবে। যখনই ব্যাংকার কাঁপতে কাঁপতে সে ছোট্ট জানলা দিয়ে উঁকি মারলো, তখনই সে দেখলো যে সেই আসামির রুমে একটি মোমবাতি জ্বলছিল ক্ষীণভাবে। ওকে, ডিমলি মানে কি, ক্ষীণভাবে বা অস্পষ্ট ভাবে। হি ওয়াজ সিটিং এট দ্য টেবিল, এবার দেখবে লয়ার সেখানে কি করছিল, অর্থাৎ সে আসামি সেই ঘরের মধ্যে বসে কি কি করছিল, সে টেবিলের পাশে বসেছিল। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখা যায়নি, বাট হিজ ব্যাক, তার কি ছাড়া, ব্যাক ছাড়া মানে তার পিঠ ছাড়া। দ্য হেয়ার অন হিজ হেড, অর্থাৎ মাথার উপরে চুল দেখা গিয়েছিল, পিঠ দেখা গিয়েছিল, অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত দেখা গিয়েছিল। মনে রাখবে সে কি কি দেখতে পেয়েছিল, অর্থাৎ ব্যাংকার লয়ারের রুমে গিয়ে কি কি দেখতে পেয়েছিল, এগুলো তোমাদের প্রশ্ন হতে পারে, এই জিনিসগুলো মনে রাখবে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, অর্থাৎ খোলা বই টেবিলের উপর পড়েছিল। অন দ্য টু ইজি চেয়ার্স, অর্থাৎ দুটো ইজি চেয়ারের উপরে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, টেবিলের কাছে কার্পেটের উপরে। ওকে, তাহলে বইগুলো কোথায় পড়েছিল অবশ্যই এখান থেকে দেখে নেবে তোমরা। 5 মিনিটস পাস্ট, 5 মিনিট পার হয়ে গেল। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স টায়ার, এবং প্রিজনার তখনও কিন্তু একবারও নড়েনি। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের কারাদণ্ড তাকে শিখিয়েছিল স্থির হয়ে বসে থাকতে, অর্থাৎ সে 15 বছর কারাদণ্ড গ্রহণ করেছিল, কারাদণ্ডের পর সে শিখে গিয়েছিল কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, এবার ব্যাংক কর্মী তার আঙুল দিয়ে জানলায় আঘাত করেছিল, অর্থাৎ ট্যাপ করেছিল, নক করেছিল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, এবং প্রিজনার অর্থাৎ সেই আসামি কোন রকমের নড়ানড়ি করেনি, হোয়াট এভার ইন রেসপন্স বলছে রেসপন্সে যেটাই হোক না কেন। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, তারপরে সে ব্যাংক কর্মী কশাসলি, কশাসলি মানে কি, খুবই যত্ন সহকারে বা সতর্কভাবে সেই সিলটাকে উঠিয়ে ভেঙে দিয়েছিল বা উঠিয়ে দিয়েছিল দরজা থেকে। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং
সে চাবিটাকে সেই কি হোলের মধ্যে রেখেছিল। দ্য রাস্টি লক, এবং সেই মরিচা পড়া তালাটি গেভ এ গ্রেটিং সাউন্ড, অর্থাৎ একটি কর্কশ আওয়াজ করেছিল। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং সেই দরজাটা ক্রিক করে উঠলো, অর্থাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে উঠলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস, ব্যাংকার আশা করেছিল যে সে ফুটস্টেপস অর্থাৎ পায়ের আওয়াজ শুনতে পাবে। অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং একটি হতাশার আওয়াজ বা কান্না বা চিৎকার শুনতে হবে। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু 3 মিনিট পার হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, এবং রুমে যেমনটা ছিল সেরকমই শান্ত অবস্থা রয়ে গেল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে তখন মনটাকে স্থির করলো, মেড আপ মানে স্থির করলো, সে ভেতরে যাবে বলে। আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে বুঝে গেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। দেখা হচ্ছে পার্ট 3 তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।